হ্যালো বন্ধুরা, তাহলে আজকে এনটিপিসি ম্যাথ সেকশনটা শুরু করছি। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলছে দেখো, যে দ্য লার্জার অফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইজ 28 ডিগ্রি মোর দ্যান স্মলার ওয়ান, দ্য স্মলার অ্যাঙ্গেল ইজ। ওকে, তাহলে আমাদের কি বলছে যে লার্জার অফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইজ 28 ডিগ্রি মোর দ্যান দ্য স্মলার অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমাদের আগে জানতে হবে যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলো কি। প্রথমেই দেখো, আমরা যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে এই টোটাল স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত আসবে? 180 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা দেখো একটা একটা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছি। ধরো এদিকের অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটাকে নিলাম 100 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত আসবে? 80 প্লাস 100, তাহলে টোটাল আসছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যে দুটো অ্যাঙ্গেলের যোগফল, অবশ্যই সেটা 180 ডিগ্রি হবে। আচ্ছা, এখানে দেখো দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পড়েছে, দ্য লার্জার অফ দ্য টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ 28 ডিগ্রি মোর দ্যান দ্য স্মলার ওয়ান। তাহলে স্মলারটাকে আমরা একটা নিয়ে নেব, যে স্মলারটা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল কি? এক্স। তাহলে বলেছে যে লার্জারটা কি বলেছে, যে লার্জারটা কত? লার্জারটা বলছে স্মলারের থেকে 28 ডিগ্রি বেশি, তাহলে এক্স প্লাস 28 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল লার্জার। আচ্ছা, এবার এখানে কি বলছে আমরা জানি যে তাহলে দুটো অ্যাঙ্গেলের যোগফল অবশ্যই 180 ডিগ্রি হবে, তাহলে এক্স প্লাস 28 ডিগ্রি ইকুয়ালস টু 180। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি, 2x প্লাস 28 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি, তাহলে কত আসছে? 2x ইকুয়ালস টু 152 ডিগ্রি। তাহলে x সমান কত আসবে? তাহলে 2x ইকুয়ালস টু আসছে 152 ডিগ্রি, তাহলে x সমান কত আসছে? 152 ডিভাইডেড বাই 2, তাহলে আসছে 76 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল কত পাচ্ছি? স্মলার অ্যাঙ্গেলটা কত পাচ্ছি? তাহলে স্মলার অ্যাঙ্গেল পাচ্ছি 76 ডিগ্রি, 76 ডিগ্রি। আর লার্জার হবে কত? x প্লাস 28 ডিগ্রি, তাহলে এক্সটা পাচ্ছি কত? 76 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, 104 ডিগ্রি। দেখো এই লার্জারটা হচ্ছে 104 ডিগ্রি আর স্মলারটা হচ্ছে 76 ডিগ্রি। এই দুটোকে যদি যোগ করি, 104 ডিগ্রি প্লাস 76 ডিগ্রিকে যদি যোগ করে দিই, তাহলে আসবে কত? 180 ডিগ্রি। তাহলে বোঝা গেল অঙ্কটা কি করে বের করলাম। তাহলে স্মলার অ্যাঙ্গেল কত? এখানে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার, তাহলে 76 ডিগ্রি এখানে স্মলার অ্যাঙ্গেল হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো নেক্সট অঙ্কটা দেখো, বলছে সেলিস স্যালারি ওয়াজ ফার্স্ট রিডিউসড বাই 15% and subsequently raised by 10%. What percentage was his final salary lower compared to his initial salary? এটা কি বলতে চাইছে, যে সেলির স্যালারিটা প্রথমে 15% রিডিউস করা হচ্ছে, মানে কমিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সেটাকে আবার 10% কি করা হচ্ছে? বাড়ানো হচ্ছে। তার ফাইনাল যে স্যালারিটা রয়েছে সেটা কত পার্সেন্ট তার ইনিশিয়াল স্যালারি, এটা আমাকে চেয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি অঙ্কটা কিভাবে করব? তাহলে তার স্যালারিটা ধরে নিচ্ছি 100 টাকা। ওকে, তাহলে এটার 15% তার কি হয়েছে? রিডিউস হয়েছে, মানে কমেছে। আচ্ছা, তাহলে 100 মাইনাস 100 ইন্টু 15/100, তাহলে 100 মাইনাস, দেখো এটা কেটে যাচ্ছে 15, তাহলে আমরা কত পেলাম? 85, 85 টাকা পেয়ে গেলাম। আচ্ছা, 85 85 টাকা পেলাম। আচ্ছা, এবার কত হচ্ছে? সেটা আবার সেটা রেজড হচ্ছে, বাড়ছে কত? 10%, তাহলে কত আসছে? এটা 85 প্লাস 85 ইন্টু 10/100,
এটা ক্যালকুলেট করি, তাহলে 85 প্লাস এটা হচ্ছে 85/10, তাহলে 85 প্লাস 8.5, এটা আসছে ক্যালকুলেশন করলে আসছে আমার 93.5 টাকা। তাহলে ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল স্যালারিটা আমরা কত ধরেছিলাম 100 টাকা, তাহলে এখন আসছে 93.50 টাকা। তাহলে এখানে দেখো লাস্টে অঙ্কটা কি চেয়েছে, হোয়াট পার্সেন্টেজ ওয়াজ হিজ ফাইনাল স্যালারি লোয়ার অ্যাজ কম্পেয়ার টু হিজ ইনিশিয়াল স্যালারি, তার মানে ফাইনাল স্যালারিটা কত পার্সেন্ট লোয়ার ইনিশিয়াল স্যালারিতে। তাহলে ইনিশিয়াল স্যালারি কত 100, ফাইনাল স্যালারি হচ্ছে 93.50 ডিভাইডেড বাই 100 ইন্টু 100%। তাহলে এটা আমার কত আসছে এখান থেকে ক্যালকুলেশন করলে ওপরে আসছে 6.50 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তার মানে 6.5%। তাহলে এটা হচ্ছে 6.5% ডিক্রিজ হচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে এখানে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কারুর কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের নিচে একটা কমেন্ট সেকশন রয়েছে, সেই কমেন্ট সেকশনে জানাবে আমাদেরকে। আচ্ছা, আমরা তাহলে এখন নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো বলছে ইফ 260 ইজ দ্য মিন প্রপোর্শন বিটুইন এক্স অ্যান্ড 338, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এখানে কি বলেছে যে 260 যদি মিন প্রপোর্শন হয় এক্স এবং 338 এর, তাহলে এক্স এর ভ্যালুটা কত। ধরো এ যদি মিন প্রপোর্শন হয় যদি মিন প্রপোর্শন হয় বিটুইন ধরো এক্স অ্যান্ড হচ্ছে ওয়াই এর, তাহলে আমরা সেটা লিখতে পারি কি এক্স বাই এ ইকুয়ালস টু এ বাই ওয়াই, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে দেখো মিন প্রপোর্শনস এ বলেছি মিন প্রপোর্শনস, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে মিন প্রপোর্শনস এর ভ্যালু কত বলেছে 260, তাহলে এটা হচ্ছে 260, 260 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, একটা দেখো এক্স বলে দিয়েছে, আমি এক্সটাকে চেঞ্জ করছি না, এক্সটাকে এক্সই রাখছি, আর ওয়াই এর ভ্যালুটা বলে দিয়েছে 338, তাহলে এখানে 338 বসাচ্ছি। তাহলে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু 260 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 338। তাহলে দেখো এখানে 260 ইন্টু 260 করে নিচ্ছি ডিভাইডেড বাই 338। আচ্ছা, এটাকে দেখো ক্যালকুলেট করছি, এটাকে দেখো 13 দিয়ে আমি যাচ্ছি 10, আর 13 13 169 আমরা জানি, এটাকে আবার কাটছি 13 কে 20 আসছে, তাহলে x সমান কত চলে আসছে 200। তাহলে এখানে x ইকুয়াল টু 200 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে বেরিয়ে যাচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, মানে x এর কত এখানে ভ্যালু রয়েছে, x এর ভ্যালু হচ্ছে 200। তাহলে এখানে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা আমরা দেখবো কি বলেছে, এ ক্লাস অফ 30 স্টুডেন্টস অ্যাপিয়ার ইন এ টেস্ট and the average score of 12 students is 60 and that of the rest is 62। মানে আমরা এটা কি বলতে চাইছি এখানে, যে 30টা একটা ক্লাসের মধ্যে 30টা স্টুডেন্ট রয়েছে, তাদের 12টা স্টুডেন্টের এভারেজ বলে দিয়েছে, এভারেজ স্কোর বলে দিয়েছে 60, এবং রেস্ট মানে বাকি স্টুডেন্টগুলোর বলে দিয়েছে 62 এভারেজ স্কোর। তাহলে বলছে যে টোটাল যে ক্লাসের মধ্যে এভারেজ স্কোর কত, যত স্টুডেন্ট রয়েছে তাদের টোটাল তাদের এভারেজ স্কোর কত, এটা আমার চেয়েছে বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে দিই যে এখানে যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো সবই কিন্তু এই এনটিপিসির পরীক্ষাতে এসেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তোমরা খুব ভালোভাবে এটাকে ফলো করো। যারা নতুন ভাবে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশনস করছো তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই ভাইটাল, তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং যারা প্রিপারেশনের মধ্যেও আছো তারাও এগুলোকে ফলো করো, কারণ আপকামিং অনেক পরীক্ষায় এরকম টাইপসের অনেক কোশ্চেন আসবে। আচ্ছা, দেখে নাও অঙ্কটা কিভাবে করছি। এখানে বলেছে যে এভারেজ স্কোর, দেখো 30টা স্টুডেন্ট রয়েছে একটা টেস্টের মধ্যে অ্যাপিয়ার করছে। আচ্ছা, ক্লাসের মধ্যে 30টা স্টুডেন্ট রয়েছে যারা একটা টেস্টে অ্যাপিয়ার করছে। আচ্ছা, তাহলে এভারেজ স্কোর অফ 12 স্টুডেন্ট ইজ 60। তাহলে 12টা স্টুডেন্টের মানে 12টা স্টুডেন্টের
ছাত্রের স্টুডেন্টসের এভারেজ স্কোর বলেছে, এভারেজ স্কোর বলছে 60। তাহলে 12 জন স্টুডেন্টের, আমি আগেও যে ভিডিওগুলো রয়েছে সেখানেও বলেছি যে 12 জন স্টুডেন্টের টোটাল স্কোর কত হবে? টোটাল স্কোর হবে 60 ইন্টু 12, তাহলে কত আসবে? 720। আচ্ছা, এখানে দেখো 12টা স্টুডেন্টের এভারেজ স্কোর বলে দিচ্ছে 60। আচ্ছা, আর বলেছে রেস্ট হচ্ছে, মানে রেস্ট মানে বাকি যেগুলো পড়ে থাকছে 30টা স্টুডেন্টের মধ্যে, তাদের বলছে এভারেজ 62। তাহলে কতটা স্টুডেন্ট পড়ে থাকছে? 12টা স্টুডেন্টের তো বের করে ফেললাম, তাহলে 30 মাইনাস 12, তাহলে 18 জন পড়ে থাকছে। তাহলে এই 18 জনের, 18 জন থাকছে, এই 18 জনের এভারেজ কত? তাহলে 18 জনের এভারেজ হচ্ছে, এভারেজ মানে হচ্ছে গড়, তাহলে আবার 18 জনের গড় স্কোর বা এভারেজ স্কোর হচ্ছে কত? 62। তাহলে 18 জনের টোটাল স্কোর কত? 62 ইন্টু 18। তাহলে এটা যদি আমরা করি তাহলে 1116 আসবে। দেখো টোটাল যে স্টুডেন্ট, টোটাল স্টুডেন্টস যেটা, সেটা আমরা জানি 30 জন টোটাল স্টুডেন্ট। আর দেখো টোটাল স্কোর আমরা পেয়ে যাচ্ছি কত? প্রথমে পাচ্ছি এখানে দেখো 720 পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর এখানে পেয়ে যাচ্ছি কত? 1116। আচ্ছা, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল স্কোরটা পেয়ে যাব। ওটা যে 30টা স্টুডেন্ট রয়েছে, তাহলে সেই 30টা স্টুডেন্টের টোটাল স্কোরটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল স্কোর এখানে দেখো 720 আর 1116, এটা যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 1836। এটা টোটাল স্কোর আমরা পেয়ে যাচ্ছি। আর টোটাল এখানে স্টুডেন্ট কত রয়েছে? 30। তাহলে এই 30 জন স্টুডেন্টের টোটাল মার্কস হচ্ছে 1836। তাহলে এই 30 জন স্টুডেন্টের এভারেজ কিভাবে বের করবো? এভারেজ স্কোর বের করবো কি করে? দেখো চেয়েছে হোয়াট ইজ দ্য এভারেজ স্কোর অফ দ্য ক্লাস। তাই ক্লাসে 30 জন স্টুডেন্ট রয়েছে, তাহলে 30 জন স্টুডেন্টের যে এভারেজ স্কোর হবে সেটা কিভাবে হবে? 1836 ডিভাইডেড বাই 30, মানে টোটাল স্কোর ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে কত আসবে এটা আমরা যদি ক্যালকুলেট করি? এটা আসবে, আমরা যদি এভাবে ক্যালকুলেট করি, 3 10 এ 30, দেখো 3 6 18, 3 1 3, 3 2 6। আচ্ছা, তার মানে 612 যদি ক্যালকুলেট করি 612 বাই 10, তার মানে 61.2। তাহলে এভারেজ স্কোর হয়ে যাচ্ছে গোটা ক্লাসের কত আসছে? 61.2। দেখেন এখানে দেখো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে যে কি কোন জায়গাটা তোমরা বুঝতে পারলে না। আচ্ছা, নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি। দেখো এই অঙ্কটা কি বলেছে যে ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার। আচ্ছা, একটা গোলকের সারফেস এরিয়া, ঠিক আছে, সারফেস এরিয়াটা চেয়েছে যে একটা গোলকের সারফেস এরিয়া যার ডায়ামিটার বলে দিয়েছে, ডায়ামিটার ডি বলে দিয়েছে 98 সেন্টিমিটার। আচ্ছা, আমরা জানি যে ডায়ামিটার যেটা হবে তার রেডিয়াস কি হবে? তার হাফ, মানে d/2। তার মানে এখানে হচ্ছে 98/2, তার মানে হচ্ছে 49 সেন্টিমিটার হচ্ছে রেডিয়াস। আচ্ছা, তাহলে আমরা সারফেস এরিয়া অফ স্ফিয়ার, সারফেস এরিয়া অফ স্ফিয়ার দেখবো। সারফেস এরিয়া অফ স্ফিয়ার, সারফেস এরিয়া অফ স্ফিয়ার কত হবে? সেটা হবে 4 পাই আর স্কোয়ার, আমরা জানি। আর গোলকের, এই গোলকের ভলিউম কত জানি? ভলিউম কত জানি? 4/3 পাই আর কিউব। আচ্ছা, এখানে আর কিউব আসছে, এখানে আর স্কোয়ার আসছে কেন? কারণ এটা আমার এরিয়া চেয়েছে। এরিয়ার ক্ষেত্রে আমার কি হবে? আর স্কোয়ার। আর এখানে ভলিউমের ক্ষেত্রে যেহেতু, সেক্ষেত্রে আমার আর কিউব। এখানে যদি আমরা দেখি 4, আর পাই এর ভ্যালু আমরা জানি কত? পাই এর ভ্যালু আমরা কত জানি? 22/7। এখানে 22/7 বসালাম। আর এখানে দেখো 8টা আমাদের বলে দিয়েছে, আমাদের ডায়ামিটারটা বলে দিয়েছিল 98। তাহলে রেডিয়াস সবসময় কি হবে? d/2, মানে ডায়ামিটারের হাফ। তাহলে এখানে 8টা কত আসছে? 8টা আসছে 49, তার হোল স্কোয়ার করে দিলাম। আর স্কোয়ার যেহেতু আছে তাহলে 4 ইন্টু 22/7। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব।
49 ইন্টু 49 করে দিলাম। তাহলে দেখো 7 দিয়ে 49, 7 7 49, 7 চলে গেল। তার আমরা কি কি পেলাম? 4 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 49। আচ্ছা, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 30184। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 30184। তাহলে এখানে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, 30184 এটার ইউনিট কি লিখবো? এটা হবে ইউনিট সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এখানে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। দেখো 6 নম্বর অঙ্ক যেটা কি বলেছে, যে রাহুল এজ ইজ 3 টাইমস দ্য এজ অফ হিজ ডটার। মানে রাহুলের বয়সটা হচ্ছে 3 টাইমস দ্য এজ অফ দ্য ডটার। মানে রাহুলের যে মেয়ে, তার যে বয়স, তার 3 গুণ বয়স হচ্ছে রাহুলের। আচ্ছা, 8 বছর পর, আফটার 8 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 8 বছর পর, হিজ এজ উইল বি 5 ইয়ার্স মোর দেন টুয়াইস দ্য এজ অফ হিজ ডটার। মানে 8 বছর পর তার যে এজ হবে সেটা কত? 5 বছর বেশি হবে এবং দ্বিগুণ হবে তার মেয়ের বয়সের থেকে। তাহলে প্রেজেন্ট এজ অফ দ্য রাহুল, মানে রাহুলের এখন বর্তমান বয়স চেয়েছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ সব অঙ্কগুলি হচ্ছে ইংলিশে। কেন আমরা ইংলিশ রাখছি? কেন তোমরা যাতে ইংলিশটাকে খুব ভালোভাবে বুঝতে পারো এবং ভালোভাবে ইংলিশটাকে পড়ে তোমরা অঙ্কগুলো করতে পারো। কারণ আপকামিং পরীক্ষাতে, সমস্ত পরীক্ষাতেই ইংলিশে থাকবে সমস্ত কিছু। তো ইংলিশটা তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে পড়ে বুঝতে হবে। আচ্ছা, দেখো অঙ্কটার ক্ষেত্রে কি বলছি। দেখো রাহুলের এজ প্রথমেই বলেছে যে 3 টাইমস দ্য এজ অফ হিজ ডটার। আচ্ছা, তার ডটারের যে এজ, মানে ডটার মানে হচ্ছে তার কন্যা, তার কন্যার যা বয়স, ধরো তার কন্যার বয়স এক্স, তাহলে রাহুলের বয়স তাহলে কত হবে? তার কন্যার যা বয়স তার 3 গুণ, মানে 3x। এটুকু সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার বলছে যে 8 বছর পর, 8 বছর পর, তাহলে 8 বছর পর ধরো তোমার বয়স এখন 30, তাহলে 8 বছর পর তোমার বয়স কত হবে? অবশ্যই 38 হবে, কারণ 8 বছর পর তোমার বয়স 8 বেড়ে যাবে। আচ্ছা, এখানে তাহলে ডটারের বয়স কত হবে 8 বছর পর? 8 বছর পর ডটার কত আসবে? 8 ইয়ার্স পরে ডটারের বয়স কত আসবে? এখন যদি এক্স হয়, যেমন এখন কারুর বয়স যদি 30 হয়, তাহলে তার 8 বছর পরে বয়স হবে 38। তাহলে ডটারে এখন তার কন্যার বয়স যদি এখন এক্স হয়, তাহলে 8 বছর পর কত আসবে? এক্স প্লাস 8। আচ্ছা, রাহুলেরও এখন বয়স হচ্ছে 3x, তাহলে 8 বছর পর কত আসবে? 3x প্লাস 8। আশা করছি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, বলছে এখানে যে আফটার 8 ইয়ার্স ফ্রম নাও, মানে 8 বছর পর, এখন থেকে 8 বছর পর, হিজ এজ, কার এজ এটা? এটা হচ্ছে রাহুলের এজ। রাহুলের এজটা কত হবে? তার ডটারের এজের দ্বিগুণ হবে এবং তার থেকে 5 বছর বেশি হবে, দ্বিগুণ হয়ে তারপরে 5 বছর বেশি হবে। আচ্ছা, তাহলে এখন রাহুলের এজ কত আছে? 3x প্লাস 8, মানে 8 বছর পর রাহুলের এজটা হবে 3x প্লাস 8। এখন কত আছে? 3x। 8 বছর পর কত আসবে? 3x প্লাস 8। তাহলে ডটারের এখন কত আছে? x, তাহলে 8 বছর পর হবে x প্লাস 8। কিন্তু 8 বছর পরে এটা বলছে যে রাহুলের বয়স তার ডটারের বয়সের দ্বিগুণ হবে এবং 5 বছর বেশি হবে। তাহলে কত হবে? 2 ইন্টু এখানে ডটারের বয়স x প্লাস 8, 8 বছর পর প্লাস 5। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3x প্লাস 8 ইকুয়ালস টু 2x প্লাস 16 প্লাস 5। তাহলে দেখো 3x মাইনাস 2x ইকুয়ালস টু, এদিকটা কত হচ্ছে? 16 আর 5 কত? 21, আর এদিক থেকে মাইনাস 8 আসছে। আচ্ছা, তাহলে x সমান কত আসছে? 30। তাহলে আমরা x সমান কত পেয়ে যাচ্ছি? 30। তাহলে এখন ডটারের এজ কত? x ইকুয়ালস টু 13। তাহলে রাহুলের এজ কত? 3x আছে, তাহলে 3 ইন্টু 13, তাহলে কত হচ্ছে রাহুলের এজ? 39 বছর। 39 বছর। তাহলে এখানে বলেছে দেখো যে এখন ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ রাহুল। রাহুলের এখন কত বয়স? অপশন ডি হচ্ছে 39 বছর, এখানে রাইট অ্যান্সার। তাহলে আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পারলে যে কিভাবে করলাম। তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, দেখো বরুণ এবং আশিস
একটা টুগেদার মানে একসাথে মিলে একটা দেওয়ালকে, একটা হলের যে দেওয়াল সেটাকে পেন্ট করছে 3 দিনে, এবং বরুণ অ্যালোন সেই কাজটা করতে মানে পেন্টটা করতে পারে সেটা 7 দিনে। তাহলে হাউ মেনি ডেজ ক্যান আশিস অ্যালোন অ্যালোন পেন্ট 4 সাচ হলস? তার মানে কত দিনে আশিস একা ওই কাজটা করতে পারবে, এবং কাজের সঙ্গে আরো কি যুক্ত হচ্ছে যে 4টে হলকে সে পেন্ট করে দেবে একবারে। তাহলে দেখা যাচ্ছে যে বরুণ এবং একটা বরুণটাকে ভি ভাবে নিচ্ছি এবং আশিস এ নিচ্ছি, তাহলে দুজনা একত্রে কত করতে পারে যে 3 দিনে কাজ করতে পারে, 3 দিনে কাজটা করতে পারে। তাহলে কতটা কাজ করছে 1/3 একের 3। আচ্ছা, এবং বরুণ বরুণ ওই কাজটা কত করছে 7 দিনে করতে পারে, তাহলে বরুণ কতটা কাজ করতে পারে মানে 1/7। তাহলে ওই যে হাউ মেনি ডেজ ক্যান আশিস অ্যালোন করতে পারে, তাহলে আশিস কত অ্যালোন কত করবে, তাহলে 1/3 মাইনাস 1/7 মানে 1/3 মাইনাস 1/7। এটা যদি ক্যালকুলেট করি এটা হবে 21, 7 এটা হচ্ছে 3, তাহলে কত আসছে 4/। আচ্ছা, তাহলে 4/21 এটা আসছে, তাহলে কত দিনে করবে, তাহলে আশিস তাহলে কত দিনে করতে পারছে 21/4। আচ্ছা, তাহলে বলছে যে আশিস অ্যালোন পেন্ট 4 সাচ হল মানে 4টে এরকম সাজ হল করতে পারবে। তাহলে কতটা আশিসের কতদিন টাইম লাগবে, মানে এখানে 21/4 ইন্টু 4, তার মানে 21 দিন। আশা করছি সবাই বুঝতে পারছো কিভাবে করলাম। এখানে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 21 দিন। তাহলে 21 দিনে আশিস অ্যালোন মানে একা পেন্ট করতে পারবে 4 সাচ হল। আচ্ছা, দেখো বলছি ইফ ঈশ্বর কভার্স 721 কিলোমিটার ইন এ বোট, একটা বোটে ঈশ্বর যাচ্ছে এবং কভার করছে 721 কিলোমিটার, বোটে কত 42 ঘন্টায় এগেনস্ট দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে যাচ্ছে, and have he takes and he takes 15 hours উইথ দ্য স্ট্রিম মানে স্ট্রিমের সাথে, মানে যখন স্রোতটা যেদিকে বইছে সেই দিকে। দেখো আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম এবং আজকের ক্লাসে বলছি যে স্রোতের বিপরীত দিকে গেলে সেই একই দূরত্ব যেতে তার কিন্তু অনেক বেশি সময় লাগবে, কারণ স্রোত তার যাওয়াতে বাধার সৃষ্টি করবে, আর স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন স্রোত কিন্তু তাকে আরো বেশি মানে সাপোর্ট দিচ্ছে স্রোতটা, তার জন্য তার সময়টাকে কম লাগবে। তাহলে এখানে দেখো আমরা বলেছিলাম যে ইউ আর ভি দুটো জিনিস বলেছিলাম। ইউটা কি ধরেছিলাম, ইউটাকে এখানে বলেছিলাম যে বোটের স্পিড, আচ্ছা বোটের স্পিড কোথায়, যখন স্টিল ওয়াটার মানে বলছি যে এটা হচ্ছে বোটের স্পিড, ঠিক আছে। স্টিল ওয়াটার মানে যখন হচ্ছে স্থির জলে, মানে জল যখন স্থির, যখন তার মধ্যে কোনো স্রোত নেই, তখন যে নৌকা বলো বা বোট বলো সেইটার যে স্পিডটা সেটাকে আমরা ইউ নিচ্ছি, আর ভি হচ্ছে আমরা নিচ্ছি যে স্রোতের যে বেগটা। তাহলে এটা আমার কি হচ্ছে স্থির জলে বোটের স্পিড, আর এটা হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আসছে, ইউ মাইনাস ভি সমান কত আসছে 721 কিলোমিটার যাচ্ছে 42 আওয়ারে, তাহলে 721/42, তাহলে ইউ মাইনাস ভি কত বেরোচ্ছে 721/42। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে, দেখো 7 একে 7 0 3 7 21, তাহলে কত আসছে 76। আচ্ছা, এটা যদি 103/6 করি তাহলে ইউ মাইনাস ভি আসছে 17.16। আচ্ছা, আবার দেখো আমরা যদি ইউ প্লাস ভিটাকে ক্যালকুলেট করি, মানে এই যে বলছে যে হি টেক্স 15 আওয়ার্স উইথ দ্য স্ট্রিম, তাহলে কত আসবে, এটা একই ডিস্টেন্স আছে 721 কিলোমিটার, তাহলে 721/15। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো ইউ প্লাস ভি আমরা পেয়ে যাব 48.06। আচ্ছা, তাহলে আমাকে এবার ক্যালকুলেট করতে হবে এটা, দেখো ইউ প্লাস ভি ইকুয়ালস টু পেলাম 48.06 আর ইউ মাইনাস ভি পেলাম
17.16। তাহলে এগুলোর ইউনিট কত আসছে? এগুলোর কত? কিলোমিটার পার আওয়ারে। এগুলো কত আসছে? এটাও আসছে কিলোমিটার পার আওয়ারে। আচ্ছা, তাহলে এবার আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, যে ইউ প্লাস ভি সমান 48.06 আর ইউ মাইনাস ভি ইকুয়ালস টু 17.16। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেট করি দেখো ভি ভি চলে যাচ্ছে, কারণ 2u সমান আমরা পাচ্ছি 65.22। আচ্ছা, তাহলে ইউ সমান কত পাবো? 65.22 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আসবে আমার 30, এটা আসবে আমার 32.61 এত কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাকে চেয়েছে কি, এটা দেখো এটা আমার নৌকার স্পিড পেয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু আমাকে চেয়েছে স্পিড অফ স্টিম। তাহলে স্টিম মানে আমার স্রোতেরটা চেয়েছে, স্রোতটা কতটা। তাহলে স্রোতেরটা আমরা বের করবো কিভাবে? এই ইউ এর ভ্যালুটা এখানে পুট করব, বা এই ইকুয়েশনেও পুট করতে পারি। তাহলে ইউ প্লাস ভি সমান 48.06। এখানে যদি আমরা ইউ এর ভ্যালুটা বসিয়ে দিই 32.61 প্লাস ভি ইকুয়ালস টু 48.06। দেখো তাহলে ভি সমান কত পেয়ে যাব? ভি সমান 48.06 মাইনাস 32.61। এটা আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে? 15.45 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ভি। ভি মানে হচ্ছে স্রোতের মানে স্পিড অফ দ্য স্টিম, স্রোতের বেগ। তাহলে স্পিড অফ দ্য স্টিম বেগ, তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্টিম। তাহলে স্রোতের বেগটা কত আসছে? 15.45 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো সব এনটিপিসি তে এসছে। এবারে যে এনটিপিসি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে এই অঙ্কগুলো এসছে। 5 জুন যে শিফটটা রয়েছে সেই শিফট থেকে এই অঙ্কটা এসেছে, এবং এখানে যে অঙ্কগুলো করাচ্ছে সবগুলোই অঙ্ক এনটিপিসি তে এসেছে এবারে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা দেখো অঙ্কটা কি বলেছে। আগে আমরা যে কোনো কিছু করতে গেলেই প্রথমে আমরা কি করব? যে কোনো মানে আমরা জিকে হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, আগে আমরা দেখবো কোশ্চেন্সটা কি বলেছে। কারণ অনেক সময় কোশ্চেন্স কি থাকবে, অনেক সময় কোশ্চেন ঘোরানো থাকবে। আমরা যদি কোশ্চেনটা দেখা মাত্রই কোশ্চেনটা অ্যাটেম্প করতে যাই, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে কোশ্চেনটা হয়তো ভুল অ্যাটেম্প করলাম। এর ফলে অনেকটা করার পরে দেখা যাবে যে যে হয়তো দেখা যাবে যে আমরা কোশ্চেন্সটা ভুল অ্যাটেম্প করেছি। তাহলে সেক্ষেত্রে টাইমটাও নষ্ট, আবার আমার কোশ্চেন্সটাও ক্যালকুলেশনস করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গেল, আবার কোশ্চেনটাও আমার ভুল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমেই কি করতে হবে? কোশ্চেন্সটা ভালো করে পড়তে হবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, যে কিরণ স্পেন্ডস 45% অফ হিজ ইনকাম। তার মানে সে একটা ইনকাম করে, সেই ইনকামের 45% কি করছে? সে স্পেন্ড করছে। স্পেন্ড মানে হচ্ছে বাংলায় হচ্ছে ব্যয়, মানে সে ব্যয় করে দিচ্ছে তার ইনকামের 45%। এবং সে সেভ করছে কত? ইফ হি সেভস 66,000 টাকা। 66,000 টাকা সে সেভ করছে। তাহলে বলছে তার ইনকামটা কত। আচ্ছা দেখো, তাহলে ধরে নাও যে তার ইনকামটা 100 টাকা তার ইনকাম। তাহলে 100 মাইনাস 100 ইন্টু 45/100, যেহেতু 45% বলেছে, তাহলে 100 মাইনাস এই 45% কি করছে? স্পেন্ড করছে। তাহলে সে তো ইনকাম থেকেই স্পেন্ডটা করবে, যে ইনকামটা সে করছে সেখান থেকেই সে স্পেন্ড করবে এবং বাকিটা সেভ করবে। আমরা আমরা কি জানি, এটা মনে রাখবে যে ইনকাম ইজ ইকুয়াল টু কি হবে? এক্সপেন্ডিচার প্লাস সেভিং। মানে সে তার এক্সপেন্স মানে হচ্ছে এক্সপেন্স সে ব্যয় করছে প্লাস সে যেটা সেভিং করছে। তার মানে ইনকাম যে যেটা করছে সেখান থেকে সে এক্সপেন্ডিচার করবে, আর কিছুটা মানে যে কিছুটা এক্সপেন্স করবে, কিছুটা ব্যয় করবে, এবং তারপরে কিছুটা সেভ করবে। আচ্ছা তাহলে এখানে কত আসছে দেখো, এটা কাটলে 100 মাইনাস 45, তার মানে 55। তাহলে 55 টাকা তাহলে কি করছে? সে সেভ করছে। তাহলে এখানে বলছে দেখো ইফ হি সেভস 66,000 টাকা, তাহলে 55 সমানই কি হচ্ছে? 66,000। তাহলে 1 সমান কত হচ্ছে? 66,000 ডিভাইড বাই 55। তাহলে 100 সমান কত আসবে?
66,000 ডিভাইডেড বাই 55 ইন্টু 100। আচ্ছা ক্যালকুলেশনটা এদিকে করছি যে 66,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 55, এটাকে দেখো 11 দিয়ে যদি করি 5, এটা দেখো 6। আচ্ছা দেখো এটা দেখো 5 20, তাহলে দেখো কত আসছে 12। ওখানে 1 2 3 4টে জিরো, 1 2 3 আর এই একটা জিরো, 4টে জিরো, তাহলে 100 টাকা। তাহলে তার ইনকাম কত ছিল, তাহলে হোয়াট ইজ হিজ ইনকাম, দেন হিজ ইনকাম ইজ, ইনকামটা কত ছিল, ইনকামটা ছিল 1,20,000 টাকা। আচ্ছা তাহলে এখানে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটার আর একটা মেথড, আচ্ছা আর একটা মেথড কিভাবে দেখতে পারি অঙ্কটাকে, দেখো দেখো বলছে এখানে 45% অফ হিজ ইনকাম, তাহলে 45% মানে 45 বাই 100 লিখতে পারি। এটা যদি করি, আচ্ছা তাহলে দেখো তার ইনকাম বলছে যে সে স্পেন্ড করছে 45% অফ হিজ ইনকাম, তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করলে 9/20, তাহলে তার যদি ইনকাম এখানে ধরো যদি 20 হয়, আর সে যদি এখানে স্পেন্ড করে, স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করছে 9 টাকা, তাহলে সে তাহলে সেভ করছে কত, সেভ করছে কত 11 টাকা। তাহলে 11 মানেই হচ্ছে এখানে সেভ করছে, তাহলে 1 মানে কত হচ্ছে বাই 11, আর আমার ইনকাম মানে 20 মানে কত হবে, 20 মানে কত আসবে বলো, এটাকে আবার ফ্রেশ ভাবে এখানে করছি, ডিভাইডেড বাই 11 ইন্টু 20, তাহলে কত আসছে 6,000 ইন্টু 20, 12, তারপরে 1 2 3 4 এত টাকা। তাহলে দেখো কত ইজিলি এটা চলে এলো, তাহলে এটা 1,20,000 টাকা, তাহলে তার ইনকাম কত হবে 1,20,000 টাকা। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি এটা বুঝতে পেরেছো সবাই, এটা একটা অন্যভাবে করালাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। দেখো বলছে একটা ডিলার সেল করছে দুটো ড্রায়ার্স অ্যাট দ্য রেট অফ 63,000 টাকা পার ড্রয়ার, মানে দুটো ড্রয়ারকে সেল করছে, প্রত্যেকটা দাম হচ্ছে 63,000 টাকা, অ্যান্ড একটাতে বিক্রি করেছে 5% কি করছে লাভ করছে, আর একটা করছে কি সে 30% লস করছে। তাহলে হোয়াট ইজ হিজ লস পার্সেন্টেজ ইন দ্য হোল ট্রানজাকশন, লস পার্সেন্টেজটা কত তার হোল ট্রানজাকশন সেটা বের করতে হবে। দেখো এটার ক্ষেত্রে আমরা দেখো SP1 মানে প্রথম প্রোডাক্টের যে সেলিং প্রাইস, SP মানে হচ্ছে এটা যে সেলিং প্রাইস, মানে যেটা হচ্ছে বিক্রয় মূল্য। প্রথম প্রোডাক্টের SP1 কত 63,000, দ্বিতীয় প্রোডাক্টের SP2 কত, দ্বিতীয় প্রোডাক্টটা কত 63,000 বিক্রি করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার বলছি যে সিপিটাকে আমাকে প্রত্যেকটা জিনিসের সিপিটাকে আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো 5% বলছে 5% প্রফিটে সেল করেছে, তাহলে 105 টাকা যদি তার সেলিং প্রাইস হয়, তাহলে কত কস্ট প্রাইসটা কত আসবে 100 টাকা, 1 টাকা সেলিং প্রাইস হলে কত আসবে 100 বাই 105, আর যদি 63,000 টাকা তার সেলিং প্রাইস হয় তাহলে কত আসবে 100 বাই 105 ইন্টু 63,000, তাহলে এটা একটা পেয়ে গেলাম। আর একটা কি বলেছে, আর একটা বলেছে যে লসে বিক্রি করছে 30%, তার মানে হচ্ছে 70 টাকা যদি তার সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে 100, তাহলে 1 টাকায় কত হচ্ছে 100 বাই 70, আর 63,000 টাকায় কত হচ্ছে ইন্টু, তার মানে 100 বাই 70 ইন্টু 63,000, তাহলে এই একটা পেয়ে গেলাম, এই একটা পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল কত CP1, আর এটা হয়ে যাচ্ছে আমার CP2। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে যদি আমরা এখানে ক্যালকুলেট করি, দেখো উপরে আসছে কত 100 ডিভাইডেড বাই 70 ইন্টু 63
তিনটে জিরো। তাহলে এখানে দেখো এটা এটা কাটছে, তাহলে 7 9 তার মানে এটা আসছে দেখো 9 একটা দুটো তিনটে চারটে জিরো। আচ্ছা এখান থেকে দেখো কত আসছে, 5 দুগুণে দাও, 5 একে 5, 5 20 100। এটা দেখো কত আসছে 3 দিয়ে, আচ্ছা তাহলে 20 ইন্টু 3000, তাহলে এটা কত আসবে 20 ইন্টু 3000, এটা কত আসবে, এটা আসবে 6 একটা দুটো তিনটে চারটে। তাহলে এখানে দেখো 90,000 এসে গেল, আর এটা চলে এলো 60,000। তাহলে দেখো তাহলে এখানে CP2 চলে এলো 90,000, CP1 এসে গেল 60,000। তাহলে CP1 প্লাস CP2 কত আসছে তোমার 60,000 প্লাস 90,000। তাহলে এটা কত আসছে 15 দুটো চারটে শূন্য। আচ্ছা এটা চলে আসছে এত টাকা। আচ্ছা আচ্ছা তাহলে দেখো এখানে CP1 প্লাস CP2 পেয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে SP1 প্লাস SP2 দেখো কোশ্চেনে বলেই দিয়েছে যে কি বলেছে, যে 63,000 পার ড্রায়ার, মানে প্রত্যেকটা ড্রায়ারকে 63,000 বিক্রি করছে। তার মানে 63,000 দুটো যেহেতু রয়েছে, তাহলে 63,000 প্লাস 63,000 এদেরকে যদি যোগ করি তাহলে কত আসবে 1 2 6 তিনটে জিরো। তার মানে দুটোর সেলিং প্রাইস হয়ে গেল 1,26,000 টাকা এবং দুটোর কস্ট প্রাইস হয়ে গেল 1.5 লাখ টাকা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কস্ট প্রাইস দুটোর যেটা রয়েছে, দুটোরই কস্ট প্রাইস কিন্তু গ্রেটার দেন সেলিং প্রাইস। তার মানে অবশ্যই কিন্তু আমার লস আসছে। তাহলে দেখো এখানে আসছে, তার মানে সিপিটা এটাতে করছি, সিপি যদি ইস টু এসপি করে নিই, তাহলে দুটোর যে টোটাল যে সিপি রয়েছে, টোটালটা রয়েছে টোটাল, আর টোটাল এসপি, তাহলে কত আসছে এখানে 15, এটা আছে 1.5 লাখ, আর এটা আসছে 1,26,000। দেখো এখানে একটা দুটো তিনটে কেটে গেল, এখানে একটা দুটো তিনটে কেটে যাচ্ছে, তার মানে আসছে 150 ইস টু 126। এটাকে যদি আমি কাটি, দেখো 2 75, 2 6 12, 2 3 6। আচ্ছা এখানটা দেখো 3 দিয়ে 25 আর 3 দিয়ে কত 21। তাহলে দেখো সিপিটা কত পেয়ে যাচ্ছি 25, ছোট করে নিলাম জিনিসটাকে, আর এসপিটা হয়ে যাচ্ছে 21। তাহলে আমার এটা কত পার্সেন্টেজ চলে আসছে 25 মাইনাস 21 ডিভাইডেড বাই 25 ইন্টু 100। এটা হচ্ছে লস পার্সেন্টেজ। লস লস পার্সেন্টেজটা কত আসছে, লস পার্সেন্টেজটা আসছে 25 মাইনাস 21 ডিভাইডেড বাই 25, তাহলে আসছে 4/25 ইন্টু 100। তার মানে এটা আসছে 4 দিয়ে কাটলাম, তার মানে আসছে 16%। তাহলে এখানে 16%। তাহলে হোয়াট ইজ দ্য লস পার্সেন্টেজ ইন দ্য হোল ট্রানজাকশন, হোল ট্রানজাকশনে তাহলে কত লস পার্সেন্টেজ এলো 16%। তাহলে এখানে অপশন কি হচ্ছে, ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো।